तेरे नाम से शुरू तेरे नाम पे खत्म, तेरी खुशी से है खुशी तेरे गम से है गम, तेरे नाम से शुरू तेरे नाम पे खत्म, मेरे प्यार की उम्र हो इतनी सनम। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি বসি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা ইন্ট্রোডাকশনে গাইলাম, এই গানটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা একে অপরকে বলে। তো যে এটাই বলে যে আমার ভালোবাসার যে জীবনটা সেটা যেন এতটাই হয় যে তোমার নাম থেকে শুরু আর তোমার নামেই শেষ। মানে আমার জীবনে যেমন যেন একটাই মানুষ আসে, সে তুমি, তোমার নাম থেকেই, তোমার নাম দিয়ে আমার জীবন, প্রেমের জীবন শুরু হবে আর সেখান থেকেই শেষ হবে। তো এইরকম সবার ইচ্ছা থাকে, মনে মনের মধ্যে থাকে। অ্যাটলিস্ট যখন প্রেম করে তখন তো মানুষ সেরকম বলে। কিন্তু আমাদের এখানে ওয়াইটিতে এখন দেখতে পাচ্ছি এরকম কিছু মানুষ আছে যাদের মানে বিশেষ করে তাদের জন্য এই গানটা না গেয়ে তাদের জন্য বরং এই গানটা গাওয়া যায় যে মেরি বদনামি কি উমর হো ইতনি সনম, তেরে নাম সে শুরু তেরে নাম পে খতম। তো বুঝতে পারছেন অবশ্যই যে এই গানটা মানে এই লাইনগুলো কার জন্য স্পেশালি একেবারে কাস্টমাইজ করে বানালাম। অবশ্যই টিনের জন্য, কারণ সত্যি কথা বলতে ওর এখন যা অবস্থা তাতে ওর এই গানটাই গাওয়া উচিত। কারণ যবের থেকে ওর জীবনে একটা মানুষ এসছে তবে থেকে ওর জীবনে বদনামি বদনামি আর বদনামি, এই বদনামিটাই ওর ছায়া সঙ্গী হয়ে গেছে। আর সেরকমভাবেই তাকে চলতে হচ্ছে। আর হবে নাই বা কেন, দেখুন যে সময় সুনাম কামানোর তখন তো দু হাতে লুটেছে, তাই না? আমরা কি জানতাম একটা গ্রাম্য সরল সুশীলা যে কিনা নিজের শ্বশুরবাড়ির সবাইকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড সম্মান করে, মা বাবার চেয়েও শ্বশুর শাশুড়িকে বেশি আগলে রাখে, সংসারটাকে খুব সুন্দরভাবে মানে একেবারে লক্ষ্মীমন্তভাবে পাই টু পাই যেরকম সংসার মানুষের চলে সেরকম সুন্দর করে সংসার চালায়। একটা সুন্দর বউ, একটা গ্রামের বধূ, যার সব কাজকেই আমরা কিন্তু ভালোভাবে, মোটামুটি বেশিরভাগ বলছি, সব পুরো তো পারফেক্ট হয় না, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা দেখতাম ওকে যে পারফেক্ট, যে ঠিক আছে এরকম একটা অল্প বয়সী বাচ্চা গ্রামের বউ এরকমই হওয়া উচিত। ফুটফুটে বউ, সুন্দর নুপুর পরে চুনচুন করে সারা ঘরে ঘুরে বেড়াবে, আর মিষ্টি 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 মধুর কথায় আমাদের সবার মন কেড়ে নেবে, যেটা ও অ্যাকচুয়ালি করতো। তো 5 বছর ধরে করে গেছে, আর আমরা সেই 5 বছর না হোক অ্যাটলিস্ট কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ আবার 1 বছর এরকম আমরা ধরে দেখে আসছি। মানে রাদার বলা যায় তারা আমরা এতদিন ধরে চুপ এনে আসছি। কারণ যখন এই গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে, মানে এই গ্রামের বাড়ি থেকে বেরিয়ে ও নিজের আসল রূপে আসলো, তখনই হলো এই বদনাম। তো বদনামটা হলো কিসের জন্য? কারণ আমরা সবাই জানি যে কোনো মানুষের একবার বিয়ে হয়েছে সেখান থেকে যদি ছাড়াছাড়ি হয়, এখনকার ডেটে এখন আর অতটা কোনো মানুষ অতটা অর্থোডক্স নেই যারা কিনা ও বাবা ডিভোর্স হয়েছে, ডিভোর্সি, এটা নিয়ে এখনও মানে আটকে ওঠার মতো মানুষ নেই। কারণ আমরা এখানে যারা এখানে ভিডিও দেখছি তাদের মধ্যে আমি বলছি 100% মানুষ এমন রয়েছে তারা কেউ বলতে পারবে না যে আমাদের যে জীবনটা বা আমাদের যে ফ্যামিলিটা একেবারে পারফেক্ট। আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিনও ডিভোর্স দেখেনি, আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিনও মানে ছাড়াছাড়ি, একে অপরের সাথে ছাড়াছাড়ি সেপারেশন দেখেনি, এরকম পুরো দেখেনি, কেউ বলতে পারবে না। কেউ না কেউ তাদের মানে একেবারে নিকটাত্মীয়র মধ্যে না হোক, তার একটু দূরে বা চেনা পরিচিতির মধ্যে কিন্তু এরকম রয়েছে। আমরা দেখছি এটা অহরহ হচ্ছে, আর হবে নাই বা কেন? কারণ এখন আমরা একটা জিনিস বুঝে গেছি যে টক্সিক রিলেশনের থেকে নিজেকে শেষ করাচ্ছে, সেই রিলেশন থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে একটা নতুন করে চান্স দিয়ে আবার একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করাটা অনেক মঙ্গল। সেটাতে আমরা সবাই মানে চারপাশে যারা মানুষ আছে তারা সাপোর্ট করে, তাদেরকে একটু স্নেহশীল, একটু ধৈর্যশীল চোখে তারা দেখে। আর তার মধ্যে এই যার কথা হচ্ছে, যাকে নিয়ে এটা বলছি যে সেই টিনের ক্ষেত্রে তো আরও বেশি মানুষ সহনশীল, কোমল হৃদয় হতো। কারণ ওকে তো ওর বাবা মা দেখে শুনে তারা বিয়ে দিয়েছিল। ও তো নিজের পছন্দে বিয়ে করেনি যে দূর তোর পছন্দে বিয়ে করেছিস, তুই যা তো ভাই যা পারিস করগে, এবার আর আমরা দেখবো না। কারণ যখন করছিলি তখন তো বারবার করে পই করে বারণ করেছিলাম যে করিস না, এই ছেলেটা তোর জন্য ঠিক না। উল্টে ওর ক্ষেত্রে কি তার বাবা মা তারা নিজেরা দেখে
বিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ও যদি আনহ্যাপি ম্যারেজের কথা ওর বাবা মাকে বলতো, তাহলে ওর বাবা মা শুনতে বাধ্য, তাদের শুনতেই হবে, কারণ তারাই তার মেয়ের জীবন নির্ধারণ করে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে বদনামিকার ব্যাপারটা, এটা কেন হলো? কারণ হচ্ছে গিয়ে ওর যখন দেখলো যে ওর লাইফে ও ঠিক না, যে খুশি না, যেটা কিনা ও এখন আমাদেরকে বলে, তখনই কি করা উচিত ছিল? যে ওই রিলেশন থেকে বেরিয়ে, যেখানে কিনা ওর বর আমরা শুনেছি বারবার বলেছে যে পান থেকে চুন কষলেই শুধু ডিভোর্স দিতে চায়, তো সেখান থেকে বেরিয়ে ও ডিভোর্সটা নিয়ে ছেলেকে নিজের সাথে নিয়ে আবার নতুন করে একটা জীবন শুরু করার চেষ্টা করতে পারতো। বাট সেটা না করে একটা ডিভোর্স না নিয়েই অন্য একজনের সাথে যে সে একটা রিলেশনে গেছে, যেটা কিনা সে নিজেই আমাদের জানিয়েছে। তার হাজব্যান্ড প্রথমে কি বলেছিল যে একটি ছেলের সাথে, সম্পূর্ণ একটা অপরিচিত ছেলের সাথে ও পরকীয়ায় জড়িয়ে গেছে, এইটুকু বলেছিল। কিন্তু বাদবাকি সব তো ও নিজেই আমাদের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি আজকে যে সংসার ছেড়েছি তার পেছনে একজন রয়েছে, তার নাম এই, তাকে আমি আজ না অনেক দিন থেকেই ভালোবাসি, তার হাত খুব শক্ত, তারকে দেখে তার উপর ভরসা রেখেই আমি আমার নতুন জীবনটা শুরু করতে চেয়েছি। সেটা তো কেউ আমরা বলে দিইনি, ও তো নিজে স্বীকার করেছে। এবার যে নিজেই এই জিনিসটা স্বীকার করেছে, একজনের বিবাহিতা স্ত্রী হয়ে তার সাথে ডিভোর্স না হওয়া কালীনই যে নিজের ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, এবার তার সম্পর্কে রটানোর কোনো দরকার পড়ে না। তার সম্পর্কে যেটা অনুমান করে বলা যেতেই পারে, কারণ সে নিজে বলেছে। এবার সে ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে তার সেই প্রেমিক যাচ্ছে কি যাচ্ছে না বলা পাচ্ছি, আর তার সাথে দেখা গেছে, ছ দিন বেড়াতে গেছে একটা জায়গায়, মানে যে তীর্থ করতে গেছে তার সাথে এই ছেলেটিও গেছে। তো আমরা তো সব দেখেছি, চোখে সমস্ত দেখেছি, সেখানে রটনার তো কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে শুনছি যে আমি আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই কথা বলবো, যে একজন আমাকে বললেন যে আমার সম্পর্কে নাকি রটনা, আমার সম্পর্কে রটনা নিয়ে একজন বলছে যে যা রটনা রটে তা কিছু তো বটে। তো আমি কিন্তু এরকম কোনো স্বীকারোক্তি বা আমার ফ্যামিলির দিক দিয়ে কেউ কোনো রকম অ্যালিগেশন আমার ওপর দেখেনি বা দেয়নি যে যার জন্য রটনা বলতে পারে। একটা সামান্য ভিডিওর মধ্যে একজনকে দেখে সেটা নিয়ে রটনা। আর যদি বলি, রটনাটা কিন্তু শুধু একজনের সম্পর্কে নয়, রটনাটা অনেক বড়। আমার সম্পর্কে রটনা যেটা আছে সেটা আমি ফ্ল্যাট বাগিয়েছি, তারপর ওই ছোট বাচ্চাটাও কিন্তু ওই মারফতই এসছে, এই পুরোটাই কিন্তু রটনা। যদি কেউ মনে করে এটাকে দাবি করবে, যদি বলছে যে হ্যাঁ নিশ্চয়ই সত্যতা আছে, তাহলে কিন্তু এবার তাকেও বলছি যে সে হয়তো জানে না যে একটা বাচ্চার জন্ম সংক্রান্ত কথা নিয়ে বললে যে তার এগেনস্টে কি হতে পারে অলরেডি হয়ে গেছে। যে বোঝার তারা বুঝে, যাদের এগেনস্টে হয়েছে তারা সব কিছু জানে। আমি কিছুই বলবো না, এখন কিচ্ছু বলবো না, আমি শুধু এটুকুই বলবো। তো যে আবারও এইসব মানে দেখে শুনেও যদি কেউ মনে হচ্ছে যে আগুনের মধ্যে ঘি ঢালবে, আমি বলবো একদম ঘি কেন, পেট্রোল নিয়ে চলে আসুক, তারপর যা জ্বালানোর তারপর তো আমি জ্বালাবো। কারণ আমি যে সময় বলেছিলাম এক সময় যে আমিও দেখব যে দেশে শুধু কি সেলিব্রিটিদের ছেলে মেয়েদের নিয়ে বললেই কি শুধুমাত্র কোনো অ্যাকশান হয় না, দেশে যারা সাধারণ মানুষ আছে তাদের বাচ্চাদের নিয়েও কিছু বললে অ্যাকশান নেওয়া যায়। মানে দেশের বাচ্চা কি আইনের চোখে সব বাচ্চাই সমান, নাকি সেলিব্রিটিদের বাচ্চা আলাদা আর আমাদের মতো নর্মাল মানুষদের, সাধারণ মানুষদের বাচ্চারা আলাদা? তার উত্তর কিন্তু আমি পেয়ে গেছি, আর যাদের জন্য করেছিলাম এই উত্তরটা তারাও কিন্তু এখন বুঝে গেছে। তো আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট এই একটাই কথা বলবো যে আমাকে নিয়ে রটনা ঘটনা যা কিছু বলুক, কিন্তু তার প্রমাণ দিতে হবে। কিন্তু যদি প্রমাণ না দিতে পারে, কারণ এই রটনার সাথে কিন্তু আমার সন্তানের জন্মের সংক্রান্ত বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে, কারণ রটনাটা শুধু আমাকে নিয়ে হয়নি, সেখানে পুরো আমার বাচ্চাও জড়িয়ে রয়েছে। এবার সেখানে যদি তার এত দুঃসাহস হয় এখনও, তাহলে সে দুঃসাহস দেখাক, তারপর বাদবাকিটা আমি দেখে নেবো। ঠিক আছে, তো এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি সবসময় কিন্তু যখনই যা করি, আমি বলেছিলাম পিঠ পিছে কিছু করি না, যা করি যখন করি সামনে থেকে বলে করি, প্রত্যেককে একটা ফেয়ার চান্স দিই। কিন্তু সেই চান্সটায় সে যদি অন্যরকম ডান্স করে, তো তার জন্য তাকেই দায়ভার নিতে হবে। কারণ আমি যেটা করি আইনের আওতার মধ্যে রেখে, নিজের হাতে সমস্ত কিছু রেখে তারপর গিয়ে করি, না হলে করি না। ঠিক আছে, আমিও অনেকের সম্পর্কে অনেক ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে অনুমান ভিত্তিকভাবে বলা হচ্ছে, সেখানে যে নিজে বলছে, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে সে একজনের বিবাহিত স্ত্রী হয়েও অনেক দিন থেকে একজনের সাথে প্যারালালি সম্পর্ক রেখে গেছে।
তো এবার যদি আমাদের সেটা যদি দেখে বোঝা যায় যে বুঝতে পারছি যে সাথে একজন আছে, তো সেটা আমরা অনুমান করে বলতেই পারি। সেটার জন্য আমার এগেনস্টে যদি কোনো কিছু করার হয় করে নিই, ঠিক আছে? আমি যখন যেটা বলি ভিডিওর মধ্যে থেকে দেখে বলি, কোনো গোপন সূত্রে আমি কিন্তু বিশ্বাসী নই। গোপন অনেক খবর, অনেক তথ্য আমার কাছে থাকে, কিন্তু আমি সেগুলো প্রেজেন্ট করতে প্রস্তুত নই যতক্ষণ না সেটা পাবলিক থাকবে। তো কোনো পাবলিক রিলেশান, কোনো পাবলিক সম্পর্ক, কোনো পাবলিক তথ্য অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু প্রেজেন্ট করি। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো এই বদনামি, হ্যাঁ অবশ্যই বদনামি তো সহ্য করতেই হবে, কারণ আমাদের দেশে একটা ছেড়ে একজনের সাথে সম্পর্ক ছেড়ে, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা বলছি, একজনের সাথে বিবাহিত সম্পর্ক ছেড়ে তারপর আরেকজনকে বিবাহ করা যায়, তাকে ছেড়ে আবার আরেকজনকে বিয়ে করা যায়, কিন্তু একই সাথে দুটো রিলেশন রাখা যায় না। একজনের সাথে বিবাহিত সম্পর্কে থেকে আরেকজনের সাথে প্রেমের সম্পর্ক রাখা যায় না, সেটা আইনত কিন্তু অপরাধ। তো সেটা শাস্তি মানে কীরকম শাস্তি আপনারা ভালো করে এটা নিয়ে অনেকবার বলে দিয়েছি, বাদ দিন। তো চলে আসি এবার টিনের ভিডিও দেখলাম। তো যাই হোক, খুব মন মেজাজ খারাপ। প্রথমেই কথা হলো খুব মন মেজাজ খারাপ, অবশ্যই মন মেজাজ খারাপ, ওর মন মেজাজ খারাপ, আর তার প্রতিফলন আমরা অন্য একটা জায়গাতেও দেখেছি। আরে ওই যে আমাদের কাকা ছেলে ফোকলা, যে কিনা আমাকে বলেছিল আজ খুশ তো বহুত হোগে তুম দিদি ভাই, আজ খুশ তো বহুত হোগে। তো যাই হোক, এত গালাগালি দিয়েছিল আমার নামে একজনকে ভেবে, এই ইফিতা 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 বলে, তারপর আবার যখন দরকার পড়েছে তখন দিদি ভাই, উফ ভাই রে ভাই, আসলে স্ক্রিপ্টটা এখন যে লিখে দিয়েছে যে কিনা এই আলতা সিঁদুরটা নিয়ে আয় পাশ থেকে, যে আর কি কেউ ফোন করলে, কেউ কল করলে বলে যে আমি এখন একজন মারা গেছে তো সেখানে রয়েছি, আর পাশ থেকে বলে আলতা সিঁদুরটা নিয়ে আয় তো। কারণ আমরা ভালো করেই জানি যে একজন পুরুষ মানুষ, একজন কাকা মারা গেছে বলেছে। আমি এটা বলছি আমাদের বক দাদা, মানে সেবক দাদাকে একজন ফোন করেছিল, তখন কথা বলা এড়াতে গিয়ে কি বলেছিল যে কাকু মারা গেছে তো, তাই জন্য আমি এখন কাকু যেখানে মারা গেছে সেখানে রয়েছি, পাশের লোককে মানে এনাকে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা সত্যি, তাই জন্য অথেন্টিসিটি আনার জন্য বলেছিল এই আলতা সিঁদুরটা একটু নিয়ে আয় তো। তো ওনার এটা ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি মিথ্যা কথা বললে ভুল হয়, শুধু আলতা যদি নিয়ে আসতো তাও বোঝা যেত যে যিনি মারা গেছেন তার পায়ের ছাপ না হবে, কিন্তু ওই যে হঠাৎ করে কাকুকে কাকিমা বানিয়ে দিয়েছে, মানে ওনার কাকু যে কাকিমার জন্য সিঁদুর পরতো সেটা তো আমরা জানতাম না, ওই সিঁদুর বলেই ধরে নিয়েছি আমরা। তো সেক্ষেত্রে সে তারই এরকম সাজানো একটা গল্প ছিল, পুরো পরিষ্কার বোঝা যায়, কারণ এদের গল্প আমরা অনেকবার শুনেছি। তো এবার তারপর যখন উনি যখন এন্ট্রি মেরেছিল তখনই এই জিনিসগুলো হয়েছিল, তো বোঝাই যাচ্ছিল যে ওটা আজও বোঝা যাচ্ছে উনি কি চাইছেন। উনি চাইছেন যে এই যে ঘটনাটা, যেটা স্বীকারোক্তি অলরেডি দিয়ে নিয়েছে, সেটা সম্পূর্ণ ওরকম কিছু হয়নি সেরকম আমাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা কথা থাকে না, তো সেটা দিয়ে সব কিছু আজকাল ধরা যায়। তো যাই হোক, সেরকমই আবারও একদিকে একজনের মন খারাপ, আরেকজন বলছে স্মৃতিগুলো যদি হত্যা করা যেত তাহলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না। কে বলছেন? আমাদের ফোকলা বলছে যে স্মৃতিগুলো যদি হত্যা করা যেত। আহারে কেন রে, তোর এত কেন দুর্দিন আসলো রে, যে তোর এই এত সুন্দর স্মৃতিগুলোর তোকে হত্যা করতে হবে? এই যে এত সুন্দর, এই যে কি যেন বলে, কি ওটা ছিল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কাটালি, তারপর জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম, তারপর ওই যে যখন ঘুরলি, কত জায়গায় ঘুরলি, গয়া ঘুরলি, তারপর হচ্ছে গিয়ে অযোধ্যা ঘুরলি, বেনারস ঘুরলি, এই সমস্ত স্মৃতি তুই হঠাৎ করেই হারিয়ে ফেলবি? আহা গো সোনা গো আমার, কি কষ্ট হয়েছে। তো যাই হোক, আসল ঘটনাটা কি সেটা আমার কাছ থেকে শুনুন। আপনারা ভালো করেই জানেন, এই যে যেদিন কলকাতা গেছিল সেদিন আপনারা কি দেখেছিলেন, যে রেয়ার কাছে কিন্তু দেখা গেছে যে ড্রাইভ কে করছিল, আর টিনের মা আমরা দেখেছিলাম কি যে চিড়ের পোলাও বানিয়ে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আগেই আপনাদের ভিডিওতে বলেছিলাম যে এই যে কৌটোটা, আমি যখন বলেছিলাম যে কে খাবে, চিড়ের পোলাও বানিয়ে নিয়ে যাচ্ছে, শুধু একজনকে দেখা যাচ্ছে, কেন বানিয়ে নিয়ে যাচ্ছে, কে খেলো? তো সেখানে একজন লাতখোর দালাল, সে বলেছিল ওই তো টিনের মা তো খাচ্ছিল। তো টিনের মায়ের সামনে একটা বাটি দেখে আমি বলেছিলাম এটা কিন্তু একটা বাটির টিফিন বক্স নয়, এটা কিন্তু একটা 3 কি 4 থাকের একটা টিফিন বক্স। আর সেটা প্রমাণিত হয়ে গেল টিনের ভিডিও থেকে, যে ভিডিওটার মধ্যে দাদা আর ঠাম্মি নাচানাচি যখন করছিল, দাদা দেখবেন গলায় ওটাকে অ্যাজ আ ঢোল নিয়েছিল, কালো আর সিলভার কালারের মধ্যে
হটপট যেরকম থাকে না, ভেতরে খুলে তারপর টিফিন ছোট ছোট গাড়ি থাকে যেটা আর কি গরম থাকে, তো ওইটাতে করেই কিন্তু নিয়ে গেছিল চিড়ের পোলাওটা। তাহলে চিন্তা করে দেখুন, টিনের মা শুধুমাত্র এক বাটি খেলো কখন, যখন কিনা ব্রেকফাস্ট করছিল, জাস্ট একটা বাটি সামনে নিয়ে, তাও কিন্তু ব্রেকফাস্ট ওরা খায়, মানে উনি যে সেটা খেয়েছে তার কিন্তু কোনো প্রমাণ নেই, জাস্ট দেখিয়েছে যে এই যে আমি এটা খাচ্ছি, সামনে রাখা ছিল পুরো ইনট্যাক্ট, ঠিক আছে। তো তারপর আমরা কি দেখেছি যে ওরা ওখানে দুপুরবেলা লাঞ্চ করেছে, কোথায়, আওয়াদে। তো আওয়াদে যে সাথে ঝিঙে দাদাও খেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই, আমরা খুব ভালো করে বুঝতে পারছি, কারণ যারা দেখা করতে গেছিলো তারা মানে টিনের থেকেও বেশি তাদেরকে দেখা যায় এই ঝিঙে দাদার লাইভে। টিনের ভিডিওতেও ওদের অতটা অস্তিত্ব থাকে না যতটা না এদের লাইভে থাকে, তার মানে টিনের থেকেও এদের এই দাদার সাথে বেশি ওদের ভালো সম্পর্ক, সেই জন্যই দাদা সাথে করে গেছিলো। তাহলে চিন্তা করে দেখুন, টিন বাইরে খেলো, মানে টিন আওয়াদে খেলো, টিনের মা আওয়াদে খেলো, ঝিঙে দাদা আওয়াদে খেলো, তাহলে ওই চিড়ের পোলাওগুলো কে গিললো? ও মাই ডগ, যার সামনে দাঁতটা পোকলা, যাকে কিনা একটু নরম নরম খাবার দেওয়া উচিত, ওই নরম তুলতুলে যে কাবাবগুলো ছিল না, মানে ওর জন্য উচিত ছিল গালাউটি কাবাব, গালাউটি কাবাব অর্ডার করার কথা, যে কিনা টিনের এত স্পেশাল মানুষ, হ্যাঁ, যার সামনে একটা দাঁত নেই পোকলা, তার জন্য কোথায় আওয়াদে গালাউটি কাবাব আসবে না, তাকে বসে বসে ওই চিড়ের পোলাওগুলো চিবাতে হয়েছে। দুপুরবেলা ওই গরমের মধ্যে কোথাও একটা জায়গায় তাকে যাতে কিনা ওই দিদিদের চোখে না আসে, আমার তো তাই মনে হচ্ছে দিদিরা যাতে দেখতে না পায়, সেই জন্য তাকে একটা এমন জায়গায় রাখা হয়েছিল, তুমি এখানে বসে এইগুলো খাও, হ্যাঁ, আমাদের এখানে নামিয়ে দিয়েছো। ওই ঝিঙে দাদা মনে আছে যে ওপাশে যখন টিন এদের সাথে কথা বলছিল, ওপাশে ঝিঙে দাদা একজনের সাথে দাঁড়িয়ে পুরো বোঝা যাচ্ছিল কার সাথে কথা বলছে, তো বোঝা এটাই বলছিল যে একটা ঠান্ডা জায়গায় যাবে, গিয়ে এখানে অনেক ছায়া আছে, গাছের ছায়া আছে, খুব সুন্দর জায়গা, একটা গাছের তলায় দাঁড়াবে, দাঁড়িয়ে বসে চিড়ের পোলাওটা তুমি খাও, ততক্ষণে আমরা এখানে এই আমাদের গিয়ে একটু খাওয়া দাওয়া একটু মিটিংটা সেরে আসি, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য ওর তো খুব খারাপ লেগেছে, আর খারাপ লাগারই কথা ভাই। তাহলে তুই, আমার তো সেটাই বক্তব্য যে তুই তো ভালো করেই জানিস যে তোকে ফেস করাবে না, ওদের কাছে নিয়ে ফেস করাবে না, তাহলে তোরই তো নিজের সম্মান রেখে না যাওয়া উচিত ছিল। তো তুই যাবিও, অপমানিত হবি, এটা তো তোর দোষ, তোর দোষ। সেই জন্য অবশ্যই বুঝতে পারছি টিনের সাথে একটা ঠান্ডা লড়াই হয়েছে, টিনের সাথে একটা ঠান্ডা লড়াই হয়েছে, আর আমরা সবাই ধরে ফেলেছি, আমি তো ধরেই ফেলেছি যে ওর সাথে ছিল, অথচ এদিকে ঝিঙে দাদা ছিল, ঝিঙে দাদা ক্যামেরা ধরে দিয়েছে, ঝিঙে দাদা ওখানে উপস্থিত ছিল খাওয়ার সময়, ও ছিল না। পরিষ্কার আমরা বুঝতে পারছি যখন কুলফি খেলো তখনও ও কিন্তু সামনে ছিল না, আমি এটুকু 100% শিওর। আর যারা ওর সাথে মিট করতে গেছিলো তারাও জানে যে ওই যে ড্রাইভার, তাকে মানে ড্রাইভার মানে যারা যে একদম প্রথম থেকে ড্রাইভ করে নিয়েছে তাকে কিন্তু দেখানো হয়নি, ঠিক আছে। তো যাই হোক, আমি যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে গিয়ে দেখে বললাম যে এটা কি মৌসাজি, তো অনেকে বলেছেন যে না মৌসাজি না, এটা মনে হচ্ছে মামা, সন্দীপের মামা, সন্দীপের নাকি মামা। তো যাই হোক, বাট তিনি যে শার্টটা পরেছেন আর এই আমাদের ফোকলা যেই শার্টটা পরে বলেছে যে স্মৃতিগুলোর যদি হত্যা করা যেত তাহলে এই শহরে আর কেউ আত্মহত্যা করতো না, সেম কালারের ছিল, সেম কালারের ছিল, দুটো সেম কালারের ছিল। তো যে সেটা একটা জাস্ট আ কোইন্সিডেন্স হতে পারে, বা এই ঝিঙে দাদা হয়তো বলেছে যে এই কালারটা দিয়ে তুমি এই কালারের শার্টটা দাও, তাহলে আরও বেশি কন্ট্রোভার্সি হবে, সবাই বলবে ওটা তুমি ছিলে। তো যাই হোক, পিছন থেকে যেরকমভাবে দেখা যাচ্ছিল তাতে ওটা কোনোভাবেই ওকে মনে হচ্ছিল না। তো যাই হোক, এবার হচ্ছে কি এটাই হচ্ছে ওদের আসল মানে দুজনের মধ্যে ঠান্ডা লড়াইয়ের কারণ। তো যাক, টিনের ভিডিওতে দেখলাম যে সেই গরমের মধ্যে ঠাম্মিকে দিয়েই রান্না করানো হচ্ছে, সেই ঠাম্মিকে দিয়েই রান্না করা হচ্ছে। আর সেই জন্যই দেখলাম যে ঠাম্মি একটু মনে হয় অসন্তুষ্টও হয়েছেন। তো যখন ঠাম্মিকে খেতে ডাকা হচ্ছে, ঠাম্মি কিন্তু পিছন ঘুরে ওদিকে ফিরে ঘুমাচ্ছে। তা আজকে উনিও তো পিছন ঘুরে ঘুমাচ্ছেন, তাহলে উনি কি টিনদেরকে পিঠ প্রদর্শনী করছেন? হ্যাঁ, টিনদের বাড়িতে তো অনেক লোক আসতেই পারে, হঠাৎ করে যদি তখন ওই বরুণ কাকু আসতো তাহলে উনি তো ওখান থেকে ডাইরেক্টলি দেখতে পারতেন, পেয়ে যেতেন যে টিনের ঠাম্মি ওখানে শুয়ে রয়েছে, পিঠ দেখা যাচ্ছে, তাই না? তাহলে কি এটা প্রদর্শনী হতো? আর টিনকেও দেখেছি একটা জিনিস আছে যে ক্যামেরা যখন খোলে ও মানে
যখনই কোনো মানুষের সামনে ক্যামেরা ফেলি, আমি আমাদের ঘরের লোকের জন্য হঠাৎ করে যদি ফেলি, তাহলে একবার তো বলা উচিত যে আমি কিন্তু ক্যামেরাটা অন করছি, কারণ অনেক মানুষ অপ্রস্তুত থাকে। যেমন দেখেছেন কিনা যে এই যে ওর মা দুদিন আগে পিছন ঘুরে শুয়েছিল, যেই মেয়ে ডেকেছে তখন সামনের দিকে যেই ঘুরেছে তখন কিন্তু এই অংশটা পুরো দেখা গেছে, যেটাকে ও ব্লার করে ঢেকে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আগেই তো বলে দেওয়া উচিত যে আমি ক্যামেরা অন করছি। হ্যাঁ, মাকে সারপ্রাইজ দাও টুকি বলে, তারপর ক্যামেরা অন করো, মা যখন ঠিকঠাক হয়ে যাবে তারপর, তাই না? তো এরকম টিনকে আমি মাঝে মাঝেই দেখি, যেমন ওর ঠাম্মি সেদিন দেখছিলাম বসেছিল, হঠাৎ করেই ক্যামেরাটা নিয়ে চলে গেছে, আর উনি না পাটা মনে হয় কমফর্টেবলি একটু চেয়ারের ওপর বসে তুলে রেখেছিলেন, তো সেখানে দেখলাম যে দুম করে ক্যামেরা অন করে দিচ্ছে, উনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। এই জিনিসটা করে টিন। হ্যাঁ, মানে প্রত্যেকে, সে এমন অসাবধানতা, সে তো পুকুকে তো একেবারে সর্বাঙ্গ দেখিয়ে দিল, ওর বৌদিরও সর্বাঙ্গও দেখিয়ে দেয়। ও কখনোই চিন্তা করে না যে কোনটা দৃষ্টি কটু লাগছে। তো এই হচ্ছে বিষয়। তো ওর ঠাম্মি মনে হয় রাগ করেছে, যে স্বাভাবিক কথা, এতগুলো মানুষ, ওর বৌদি কি করতে রয়েছে, ওর বৌদি রয়েছে, মা রয়েছে, ও রয়েছে, তাও ওই বয়স্ক ভদ্রমহিলা তাকেই এই গরমের মধ্যে রান্না করতে হচ্ছে। আর দেখবেন একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে না ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, এটা হয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, ওনার খেতে ইচ্ছা করছে না, আর ওরা তাই জন্য ডাকছে। তো দেখলাম যে সবার কিন্তু থালা নেওয়া হয়েছে, টিনের মায়েরও হাতে থালা আছে, বৌদি খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছে, ওর মা খাওয়া শুরু করে দিয়েছে। টিন আর ওর ঠাম্মি হচ্ছে গিয়ে তখনও আসেনি, তাকে ডাকছে, এসো ভাত বাড়বো, এসো না মা, এসো ভাত বাড়বো, ঠিক আছে? তো উনি বলছেন না এখন খাবো না। তো তারপর তিন চারটা হিকোরদের মতো ডাক দিল দুটো। সত্যি কথা বলছি, এইগুলো শুনে দেখলে না, যারা 5 বছর ওকে আমরা মানে শান্ত সুশীলা ভেবেছি, আমরা মানে আমাদের এইখানকার সিগুলো আমরা যেন আরও বেশি করে করে দেখতে পাই, যে কত বড় সি ছিলাম আমরা, যে ওকে আমরা এত এইরকম মেয়ে ভাবতাম। এই হচ্ছে ও আসল। তো যাই হোক, সেখানে ওরও পাত রেডি, কিন্তু তাও দেখলাম এক্সট্রা আরেকটা থালা, বুঝলাম আরেকটা এক্সট্রা কেউ একজন আছে, যাই কিনা দেখা যাচ্ছে না, সে খাবে। ওর ঠাম্মি কিন্তু তখনও আসেনি, ঠিক আছে? তো যাই হোক, ওনার খারাপই লেগেছে, এটা ওনাকে দেখেই বোঝা গেল। তো তারপর কি হবে, তারপর সেই দুপুরবেলা ওদের আর কি কাজ, ঘুম। তো ঘুম থেকে উঠে আবারও সেই চা করে তারপর লুডো আর মুড়ি চানাচুর। খুব সুন্দর বলেছি আগে, ভীষণ সুন্দর ওদের ঘরের পরিবেশ। তো যাই হোক, বললো ওর প্রোডাক্টের কাজ আছে, মানে অনেক প্রোডাক্ট এসছে যার আর কি ওকে প্রমোশন ভিডিওগুলো করতে হবে। তো সেগুলো করতেই হবে, যতই মন খারাপ হোক করতে তো হবে। তো এই গিফট নিয়ে কিন্তু মন খারাপ ওর বাড়িতেও রয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে দেখুন সন্দীপদের বাড়িতে যারা গিফট সন্দীপদের দিয়েছে, প্রত্যেকে কিন্তু কৃষাণুকেও দিয়েছে। যারা কৃষাণুকে শুধুমাত্র দিয়েছে সেটা আলাদা, কিন্তু যারা সবাইকে মানে এমনভাবে গিফট দিয়েছে, বেশিরভাগ দেখবেন তারা কিন্তু অবশ্যই শিলাদেবীকেও দিয়েছেন, কেউ মেসোমশাইকেও দিয়েছেন, সন্দীপকেও দিয়েছে, এরকমভাবে সবাইকে দিয়েছে। কিন্তু এই যারা আজকে ওর সাথে দেখা করতে আসলো, তারা কিন্তু তারা কিন্তু অমাবস্যা দেবীকে হাক করলো, তাকে জড়িয়ে ধরে আদিক্ষেতা করলো, সব কিছু করলো, কিন্তু ওনার জন্য একটা গিফট নিয়ে আসেনি। আহারে, তো অবশ্যই সেটা নিয়ে যে গেছিলো এই গরমে, তার তো একটা আশা ছিল না যে দেখা করব। যখন দেখছে যে সন্দীপের মা এত গিফট পাচ্ছে, তো তারও তো মনে একটা আশা ছিল যে তাহলে হয়তো আমার মেয়ে যখন পাবে, মিট করতে যাচ্ছে, মেয়ে পাবে, নিশ্চয়ই আমাকেও কিছু দেবে, তো এরকম কিন্তু আগেও গিফট যখন পেয়েছে তখন কিন্তু উনিও পেয়েছেন। আর তারা কেন পেয়েছেন, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপদের পুরনো ভিউয়ার্স, যারা সন্দীপদের অনেক বছর ধরে দেখছে, তাদের মধ্যেই কিন্তু জলপাইগুড়ি কাকু কাকিমা যখন ওদের বাড়িতে এসেছিল, যখন চেষ্টা করেছিল এই সম্পর্কটাকে আবারও একবার জুড়ে দেওয়ার চেষ্টা যখন ওরা করেছিল, তখন যে গিফট নিয়েছিল সেখানে কিন্তু অমাবস্যা দেবীর জন্য গিফট ছিল, ওনার জন্যও গিফট এনেছিল। ওদিকে আলাদা যখন সন্দীপদের বাড়িতে গেছিলো, তখন সন্দীপ শিলাদেবী মেসোমশাই সবাইকেই দিয়েছে। আর এখানে কিন্তু টিনের মাকে, দুজনকে, আর ওর বৌদি তখনও বিয়ে হয়নি, ঠিক আছে? তো ওদের কিন্তু গিফট দিয়েছিল। তো যাই হোক, এদের যে দালাল কাম এজেন্টরা আছে, তারা বলে যে সন্দীপ শুধু গিফট নেয়,
রিটার্ন গিফট বলে যে কিছু পাওয়া জিনিস হয় সেটা তো কই বুঝলাম না। তো যাই হোক, টিন আজকে ভিডিও টাইটেলে দেখলাম লিখেছে যে আমি যেমন গিফট নিতে ভালোবাসি দিতেও ভালোবাসি। তো সেক্ষেত্রে দেখলাম যে একটা নেমন্তন্ন আসছে, সেই নেমন্তন্নর জন্য একটা গিফট কিনেছে, সেটাকেই বলছে যে আমি গিফট দিতেও ভালোবাসি। বিনা স্বার্থে কাউকে গিফট দিয়েছে, রিটার্ন গিফট ও কি দিয়েছে? জলপাইগুড়ির কাকু কাকিমাকে ও কি কোনো কিছু গিফট দিয়েছিল? জলপাইগুড়ির কাকু কাকিমা যখন ওর হাতে গিফটগুলো তুলে দিল, তো এই দালাল কাম এজেন্টগুলো যখন সন্দীপের ওপর আঙুল তোলে তখন ভেবেচিন্তে তাদের মুখ খোলা উচিত। তো যাই হোক, তাদের তো মুখে একদম সন্দীপ কি বলবো, ঝামার থেকেও বেশি কিছু যদি থাকে তাহলে সেটা ঘষে দিয়েছে। কারণ আজকে ওরা পুরীতে থেকে যে গিফটগুলো পেয়েছে আর গিফট যা নিয়ে এসছে সমস্ত যখন খুলে দেখালো, তার মধ্যে কিন্তু পরিষ্কার যে ওইখানে যে কাকিমাকে হ্যান্ডব্যাগ দিয়েছে, কাকিমার ছেলেকে একটা টি শার্ট দিয়েছে, যেরকম ওরা কিনেছে সেম টু সেম টি শার্ট দিয়েছে। হ্যাঁ, এরকম কিন্তু গিফট করেছে। তার মানে রিটার্ন গিফট কিন্তু সন্দীপ জানে। আর সন্দীপ কিন্তু ভিডিওর মধ্যেই সামনে এসেই অনেক সময়ও বলে যে লাই কিছু দরকার লাগবে না, কিছু না 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 এসবে কি দরকার ছিল। তাহলে আশা করি বোঝা গেল যে সন্দীপ গিফট শুধু নিতে জানে না, দিতেও জানে। আর নেমন্তন্ন খেতে যাবে সেই জন্য বলছে আমি গিফট কিনেছি, মানে আমি গিফট শুধু নিই না, আমি দিতেও জানি। গিফটের লোভী বলে একটা টাইটেল দিল। তো সত্যি তো লোভীর মতো হাত পেতে নিল, লোভীর মতো হাত পেতে তো ও নিল। আর সত্যি কথা বলতে যখন ওকে দেওয়া হয় তখন সেটা ভালোবাসার দান, আর যারা সন্দীপদের দেয় তারা সবাই ভিক্ষা দেয়। তো যাদেরকে এরকম ধরনের কথাবার্তা বলে, যাদের ভালোবাসার মানে যে টোকেন অফ লাভ, যেগুলো গিফট তো হয় টোকেন অফ লাভ, সেই টোকেন অফ লাভগুলোকে যখন এদের টিনের দালাল কাম এজেন্টরা ভিক্ষা বলে তখন তাদের বুকের মধ্যে কতটা কষ্ট হয় সেটা খুব ভালো করেই জানি। তো যাই হোক, এরা তো ওই খাট আর আলমারি নিয়ে পড়ে থাকে সবসময়। তো খাট আর আলমারি নিয়ে আমি আগেও বলেছি যে ওটা শুধুমাত্র পেয়েছে, যে দিয়েছে সে দিয়েছে এটার জন্যই যে সে ছোটোবেলা থেকে মাতৃগর্ভ থেকে কৃষাণুকে দেখছে। সেখানে তার মা ওই কনকনে ঠান্ডার মধ্যে কিছু না চিন্তা করেই খাটটা জাস্ট ছিনিয়ে নিয়ে গেল, আর খাট আলমারিটা ছিনিয়ে নিয়ে চলে গেল, কারণ তার হাতে পাওয়ার ছিল। সেই জন্য তার মনে হয়েছে যে আমারও হাতে পাওয়ার আছে, আমার কাছে মানে আমি অ্যাটলিস্ট এতটা টাকা আমার কাছে আছে যেটা দিয়ে আমি এই বাচ্চাটার জন্য যাতে ওরা মানে ভালোভাবে ঘুমাতে পারে একটা ব্যবস্থা করতে পারি। এটা যদি আমি করতে পারি, আমি এটা আমার ভালোবাসার জন্য, আমার এই বাচ্চাটার জন্য আমি এই জিনিসটা করলে আমি খুশি হব। আমি এটার মধ্যে থেকে আমার খুশি খুঁজে পাবো যে বাচ্চাটার জন্য যদি করতে পারি, কারণ সেই বাচ্চাটার মা তার উপর অন্যায় করেছে। সেটা ভেবে যদি সে দেয়, তার মানে সেটা সন্দীপ ভিক্ষা নিয়ে নিল, সন্দীপ হাত পেতে নিয়ে নিল, বাচ্চাকে দেখিয়ে নিয়ে নিল। তাহলে ও এটা কি দেখিয়ে নিল? বাচ্চা ওর কাছে আছে যে ওর কাছে অলরেডি বাচ্চার জন্য ওই ড্রয়িংয়ের জিনিসপত্র আসলো, বাচ্চা ওর কাছে আসতো তারপর না হয় দিত। তাহলে ও তো বাচ্চার কথা শুধুমাত্র বলে যে বাচ্চা আসবে বলে ও তো একটা জিনিস নিয়ে নিল। তো কি গ্যারেন্টি আছে এটা অন্য কাউকে দিয়ে দেবে না? তাই না? কি গ্যারেন্টি আছে? তো বাচ্চা যার কাছে রয়েছে সে বাচ্চাটার জন্য জিনিস পাচ্ছে, সেটা খুব অন্যায়। আর যার কাছে বাচ্চা এখনো আসেনি, শুধুমাত্র আসবে বলেছে, তার জন্য বাচ্চার নাম করে গিফট দেওয়া, এটা কোন ধরনের মানে কি বলবো উপযুক্ত জিনিস আর কি, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরা তো যখন নিজেরা বলতে বসে তখন মনে রাখে না যে কি বলছে আর কি বলছে না। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখন এই অবধি রাখছি। এরপর অবশ্যই আরও টিনের লেটেস্ট ভিডিও রয়েছে, সেটার মধ্যে থেকে একটুখানি বললাম। আরও যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।